তাকে গিয়ে বলো নাটক না করে চলে যেতে। যাও কুইক। রত্না হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন গাড়ির কাছে। গাড়ির জানালে উকি দিয়ে বলল, এরকম করছো কেন? এটা হাসপাতাল না, এখানে রোগীরা আসে, তাদের সমস্যা হবে। আপনার মেয়েকে বলেন কোনো নাটক না করে চুপচাপ আপনি সহ গাড়িতে উঠতে। বাসা অবধি আমি নামিয়ে দিব। রত্না বললেন ফ্যাসাদে। বিভ্রান্ত হয়ে বলেন, ও তো উল্টো তোমাকে বলেছে নাটক না করে ফেরত যেতে। এখন কি করব আমি? শাহরিয়ার মেজাজ খারাপ করে বলল, আন্টি, ওকে বলুন চুপচাপ গাড়িতে উঠতে। আমি এখানে কোনো তামাশা করতে চাইছি না, কিন্তু ও যদি চায় তাহলে বড় রকমের তামাশা করতেও আমার গায়ে বাঁধবে না। রত্না ফোঁস করে নিঃশ্বাস চাল। এ দুটো নাটক শেষ হবে কবে? কেউ কারোর চেয়ে কম না। দুটো মেয়ের কাছে গিয়ে বললেন, চুপচাপ গাড়িতে ওঠো, নয়তো বড় রকমের তামাশা হবে। তোর তামাশা মজা লাগলেও আমার লাগবে না। বলে জ্যোতির হাত টেনে হড়হড় করে গাড়ির কাছে নিয়ে গেলেন। জ্যোতি ফোঁস করে বলল। সিনক্রিয়েট ছাড়া জীবনে পারে কি? রত্না চোখ গরম করে তাকালেন মেয়ের দিকে। জ্যোতি চুপ করে গেল। রত্না গাড়ির দরজা খুলে ভিতরে গিয়ে মেয়েকে ধরে গাড়িতে বসাতে গেলেন। এমন সময় শাহরিয়ার বলল। ওকে সামনের সিটে বসতে বলুন। জ্যোতি তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি বসবো না ওখানে। তোমার কি আমাকে ড্রাইভার মনে হচ্ছে? নিজেই তো সব ড্রাইভার করে নিয়ে যেতে চাইছে, ড্রাইভার মনে হবে না তো কি মনে হবে? আমাকে রাগে মেনে বলে দিচ্ছে, ভালোই ভালো আমার পাশের সিটে বসো। আপনার তো চা দিতে সব সময় রাগ উঠেই থাকে, নতুন করে রাগানোর আর কি আছে? আচ্ছা, অশুভ হয়েছে তো তুমি। আপনি এই পর্যায়ে রত্না ধমকে উঠলেন। যদি চুপচাপ সামনের সিটে গিয়ে বস। ধমক খেয়ে থমকে জ্যোতি তাকালো রত্নার দিকে। মাও দিন দিন তার সাথে বেইমানি করছে, মানা যায় এসব? রেগে তাকালো শাহরিয়ারের দিকে। শাহরিয়ার বুড়ো নাচিয়ে ইশারা করলো। ঠোঁটে তার বিজয়ের আভাস। রাগে পিত্তি জ্বলে গেল জ্যোতির। গজগজ করতে করতে গাড়ির দরজা খুলে ভিতরে বসে ঠাস করে আটকে দিল। আস্তে, দরজার কিছু হলে তোমাকে দিয়ে ঠিক করাবো। জ্যোতি জ্বলন্ত দৃষ্টিতে তাকালো শাহরিয়ারের কথা শুনে। অভদ্র লোকটা দরজার চিন্তা করছে। রত্না পিছনে বসে গজগজ করতে লাগলেন। রাস্তাঘাটেও নিস্তার নেই, যেখানে সেখানে যখন তখন শুধু ঝগড়া আর ঝগড়া। মাঝে মধ্যে মন চায় দুটোর মাথা ঠুকে দিই, এতে যদি মগজে জায়গা মতো আসে। এক মনে গাড়ি চালিয়ে যাচ্ছে শাহরিয়ার। জ্যোতি নীরবে বাইরে তাকিয়ে আছে। শাহরিয়ার এক ফাঁকে রিয়ার ভিউ মিররটা একটু নেড়েচেড়ে দিল। জ্যোতিকে দেখা যাচ্ছে এখন মিররে ঠিকঠাক। শাহরিয়ার আর চোখে বারবার তাকাচ্ছে মিররের দিকে। একসময় নিস্তব্ধতা ভেঙে বলল, আমাকে ফোন করে জানিয়ে দিলেই তো হতো, এরকম কাহিনীও তো হতো না। জ্যোতি যেন অপেক্ষাতেই ছিল এমন কিছুর। রাগে হিসি বলল, আপনার ফোন করে জেনে নেওয়ার ইচ্ছে হলো না একবারও? আমাকে না বলে আমি কিভাবে জানবো তুমি হুট করে ডাক্তার দেখাতে গিয়েছো? ঠিকই তো, জানবেন কি করে? মেয়েরা এই অবস্থায় ডক্টর দেখায় হাজবেন্ডকে নিয়ে। আমার তো সেটা হচ্ছে না, আপনার না জানারই কথা। শাহরিয়ার গম্ভীর হয়ে গেল। চুপচাপ সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে লাগলো। বাসার কাছাকাছি এসে শাহরিয়ার আগে গাড়ি থামালো। জ্যোতি ভীষণ হন্তদন্ত হয়ে নামলো গাড়ি থেকে। তির্যক দৃষ্টিতে সেটা দেখে শাহরিয়ার ধমকে উঠল। আস্তে ধীরে নামো, এত তাড়াহুড়ো করছো কেন? জ্যোতি পাত্তাই দিল না। রত্না বের হওয়ার আগে গেটে জোরে নক করলো। কিছুক্ষণের মধ্যেই গেট খুলে দেওয়া হলো। নওশাদ খুলেছে গেটটা একটু উঁচু। ভিতরে প্রবেশ করতে উঁচু বাঁধের মতো অংশটুকু প্রবেশে একটু সাবধানে করা লাগে। জ্যোতি ভিতরে প্রবেশ করতে চাইলে সে সময় আচমকে নওশাদ জ্যোতির হাত ধরে একটু টেনে জ্যোতিকে ভিতরে প্রবেশ করতে সাহায্য করে। ঘটনার আশঙ্কিকতায় জ্যোতি নিজেও হতভম্ব হয়েছে। দ্রুত নওশাদের থেকে নিজের হাত সারিয়ে নিয়ে দ্রুত পায়ে ভিতরে চলে গেল। শাহরিয়ার গাড়িতে বসে পুরো দৃশ্যটাই তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো। কে এই ছেলেটা? জ্যোতিদের বাড়িতে কি করছে? ছেলেটা এত অতি উৎসাহিত হয়ে জ্যোতির হাত ধরাটা ভালো লাগলো না তার। এই তো আছে, সবাই ভালো। তোদের ওখানের কি অবস্থা? সবাই ভালো আছে? অরোরা মায়ের রুমের দোরগোড়ায় আসতে দেখতে পাই ফারিয়া কারোর সাথে কথা বলছেন। ছোট খালার সাথে কথা বলছেন বুঝতে পেরে ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ নিজের নাম শুনতে পেয়ে থমকে যায়। দ্রুত দরজার আড়ালে দাঁড়িয়ে কান খাড়া করে শোনার চেষ্টা করে কথাগুলো।
আরুর বিয়ের কথা তো আমি ভাবছি, কিন্তু শাহরিয়ারের ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়টা ধরতে ইচ্ছে করছে না। হ্যাঁ হ্যাঁ, ডিভোর্সই হবে, এটা ফাইনাল। শাহরিয়ারের ঝামেলা শেষ হোক, তারপর দেখবো আরুর বিষয়টা। মাহমুদ, ফারিয়ার মুখের ভঙ্গি পরিবর্তন হয়ে গেল অকমর্ষাৎ। একটু চিন্তা করে বলেন, শাহরিয়ারের বাবা তো এখনো লন্ডনে, আসুক তখন কথা পেরে দেখবো নে। অরোরার কপালে চিন্তার রেখা পড়ল, উদ্বিগ্নতার আভাস স্পষ্ট চেহারায় ফুটে উঠেছে। অরোরা এক ছুটে সেখান থেকে চলে গেল, তার দুশ্চিন্তা থরথর করে বাড়ছে। শাহরিয়ার বাসে পৌঁছানোর পর থেকে অস্থির বোধ করছে কোনো কারণ ছাড়াই। রুমে কিছুতে শান্তি মিলছিল না দেখে সে বেলকনিতে গেল। বেলকনিতে আসা হয় না তার খুব একটা, যদি অবশ্য রুমের থেকে বেলকনিতে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। বেলকনির দেওয়াল ঘেঁষে কয়েকটা ফুলের টব রাখা, কিন্তু দীর্ঘদিন পানি ও যত্নের অভাবে সেগুলো কবেই অক্কা পেয়েছে, মাটি পর্যন্ত শুকিয়ে খটখটে হয়ে আছে। শাহরিয়ার মনোযোগ দিয়ে কিছুক্ষণ সেগুলো দেখল, পরে উঠে বেতের দোলনাটাই বসলো। জ্যোতি যখন ছিল তখন এখানে বসে থাকতো ফাঁক পেলেই। শাহরিয়ার কানে সর্বক্ষণ একটা ছন্দ বাজছে, নতুন প্রাণে ছন্দ। ঘুরে ফিরে সেই ওই মুহূর্তটাই চলে যাচ্ছে যখন সে প্রথম তার সন্তানের হৃদস্পন্দন শুনেছিল। জ্যোতির তীক্ষ্ণ দৃষ্টিও তার চোখে ভাসছে বারংবার। হঠাৎ দরজায় নক হলো। শাহরিয়ার রুমে গিয়ে দরজা খুলে দেখলো ফারিয়া দাঁড়িয়ে আছে। শোন, তোর সাথে কিছু কথা আছে। শাহরিয়ার পাশে সরে মাকে ভিতরে প্রবেশের জায়গা করে দিল। ফারিয়া ভিতরে ঢুকে সোফায় বসলেন। শাহরিয়ারও মায়ের থেকে একটু দূরে চেয়ারে বসলো। কি হয়েছে? ফারিয়া একটু চুপ থেকে কথা গুছিয়ে নিয়ে বলেন, তোর ছোট খালামণি আরোরার জন্য মাহমুদের প্রস্তাব দিয়েছে। শাহরিয়ার ভুর কুচকে গেল। মাহমুদ খালার বড় ছেলে। আমি বলেছি তোর বাবা এখনো বাহিরে, আসলে কথা পেরে দেখবো, কিন্তু আমি চাইছি তার আগে তোর সাথে আলোচনা করে নিই। শাহরিয়ার বিরক্ত হয়ে বলল, আজব তো, অরোরা এখনো ছোট, এত তাড়াতাড়ি বিয়ের কথাবার্তা ধরেছ? ফারিয়া ভুর কুচকে বলল, 22 বছর চলে, ছোট কই। মাহিরারও তো এখনো এই যে বিয়ে হয়েছে। তারপর? আরে এখনই তো দিচ্ছে না, আরো 5-6 মাস সময় আছে হাতে। তোর আর জ্যোতির ঝামেলা শেষ হলে তখন দেখবো। জ্যোতি তো ডিভোর্স নিবে, জানিয়েই দিয়েছে। শাহরিয়ারের মুখে আধার ঘনিয়ে এলো। কেন যেন এই কথাটা স্বাভাবিকভাবে নিতে পারল না ফারিয়া। ছেলে মুখের পরিবর্তন লক্ষ্য করলেন, সন্দেহান হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, মুখটা এমন বাংলা পাঁচের মতো করলি কেন? শাহরিয়ার ঝাড়ি মেরে বলল, কিছু না, তোমার উপর রাগ হচ্ছে। 5-6 মাস সময় আছে তো, 5-6 মাস পরে আলোচনা করতে। নদী না আসতে পেরোবার চিন্তা। খেপছিস কেন? আমি তো শুধু তোর সাথে আলোচনা করেছিলাম। শাহরিয়ার হতাশ হয়ে নিজের চুল আঁকড়ে ধরল হাতের মুষ্টিতে। কিছুক্ষণ পর শান্ত হয়ে বলল, মা, আই এম সরি, আসলে মন মেজাজ ভালো ছিল না, এর জন্য কোথাকার রাগ কোথায় দেখাচ্ছে, কিছু মনে করো না। ফারিয়া আন্দাজ করলেন ফ্যাক্টরিতে কাজের চাপে ছেলের এমন বেহাল দশা। মাতৃস্নেহে শাহরিয়ারের চুল বিলি কেটে বলেন, তোর বাবাকে বলেছি আমি দ্রুত দেশে আসতে। ফ্যাক্টরির কাজ একা তোর উপর দিয়ে চলে গেছে, ম্যানেজারটাকে পর্যন্ত নিজের সাথে নিয়ে গেছে লোকটা। মায়ের স্নেহ সুলভ কণ্ঠে শাহরিয়ার ভিতরে দহন যেন আইটু পাল। হঠাৎ করে শাহরিয়া উঠে এসে মায়ের কোলে মাথা রাখল। ফারিয়া হক চুকিয়ে গেলেও নিজেকে সামলে নেয়, আলতো করে বিলি কেটে দিতে থাকে পুত্রের চুলে। ছেলের মন কোনো কারণে অস্থির, এটা বেশ বুঝতে পারছেন তিনি। শাহরিয়ার কিছুক্ষণ এভাবে চুপ করে থেকে মৃদু কণ্ঠে বলল, বাবাকে কিছু বলার দরকার নেই, এমনিতে ওদিকটা একটু ঝামেলায় আছে বাবা। এখন এদিকের কথা বলে শুধু শুধু টেনশন বাড়ানোর দরকার নেই। এমনিতেই প্রেশারের সমস্যা আছে বাবা, আমি সামলে নিতে পারবো এদিকের সবটা। ফারিয়া কিছুক্ষণ আগে শাহরিয়ারের রুম থেকে গিয়েছেন। শাহরিয়ার হাত মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালাতে চালাতে লক্ষ্য করলো তার একটা চুলে পাক ধরেছে। তাজ্জব হয়ে চুলটার দিকে চেয়ে রইল সে। হঠাৎ করে তার একদিনের কথা মনে পড়ে গেল। একদিন জ্যোতি বলেছিল শাহরিয়ারের একটা পাকা চুল সে দেখেছে যখন শাহরিয়ার ঘুমিয়েছিল, পরে সে সেটা ছিঁড়ে নিয়েছে। শাহরিয়ার একদমই বিশ্বাস করেনি জ্যোতি তারপরও তাকে
টিটকারি করে বুড়ো খবিশ বলেছিল। শাহরিয়ার বাস্তবে ফিরে এলো। জ্যোতিকে একটা কল করা দরকার। জ্যোতি বাগানে হাঁটাহাঁটি করছিল সে সময়। শাহরিয়ারের কল দেখে ভুরু কুঞ্চিত করলো। এ লোকটা আবার কল করলো কেন? ঘন্টা দুয়েক আগেই তো দেখা হয়েছে। ফোন রিসিভ করে কাট কাট গলেই বলল, হ্যালো। সালাম আসে না মুখে? এগুলো কি ধরনের অভদ্রতা? শয়তানকে সালাম দিতে যাব কোন দুঃখে? কথাটা মনে মনে বলল, মুখে বলার সাহস পেল না জ্যোতি, তাই চুপ করে রইল। নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কবে আমাকে জানিয়ে দিও। আমি সহ যাবো ডাক্তারের কাছে। কোন সুখে? আম্মুই নিয়ে যেতে পারবে আমায়। বার্গেনিং না করলে হয় না তোমার? নিচে তো বলেছিলে এই সময় মেয়ের হাজবেন্ডের সাথে ডাক্তার দেখাতে যায়। এখন পোল্টে খাচ্ছ কেন? জ্যোতি চুপ করে রইল। শাহরিয়ারও কিছুক্ষণ নীরব থেকে বলল, তোমাদের বাড়িতে ছেলেটা কে ছিল? কোন ছেলে? শাহরিয়ার চিবিয়ে চিবিয়ে বলল। গেটে তোমার হাত ধরেছিল যে? জ্যোতি হক চুকিয়ে গেল। এটা কখন দেখলো শাহরিয়ার? কাজিন। শাহরিয়ার কিছুক্ষণ চুপ থেকে যেন বিষয়টা ধরতে পেরেছে এমন ভঙ্গিতে বলল, 1 মিনিট। তুমি একবার বলেছিলে তোমার এক কাজিনের থেকেও সম্বন্ধ এসেছিল তোমার জন্য। এটাই সে, তাই না? এর জন্য এত উঠছিল ডিভোর্সের জন্য। এজন্য তো বলি হুট করে তো জোর পাচ্ছ কোত্থেকে? জ্যোতি হতভম্ব হয়ে শাহরিয়ার কথাগুলো শুনল। হতভম্ব ভাব কাটাতেই এক অপরিসীম রাগ তিত্তি করে বাড়তে লাগলো জ্যোতির অভ্যন্তরে। একদিন খুব সরল মনেই কথায় কথায় শাহরিয়ারকে বলেছিল তার এক কাজিনের প্রস্তাব এসেছিল তার জন্য, কিন্তু বাবা রাজি হয়নি। ওটা নওশাদ ছিল না, কিন্তু শাহরিয়ার ঠিকই এই কথায় ক্যাচ করে বসে আছে। জ্যোতি ওষা নিয়ে বলল, সমস্যা কি আপনার? এত সন্দেহবাদীগ্রস্ত হলে কবে থেকে আপনি? কখনো ডক্টর দেখাতে গেলে সন্দেহ করেন, অ্যাবর্শন করাতে গিয়েছি, আবার কখনো আমার চরিত্র নিয়ে সন্দেহ করেন। প্রবলেমটা কি? আপনার কি হয়েছে? শাহরিয়ারও রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো না, রেগে মেগে বলল, এসবের কারণ কি তুমি নাও? অ্যাবর্শনের কথা কি একবারই তুমিই বলনি? তুমি বলনি তোমার কাজিনের জন্য তোমার বিয়ের প্রপোজাল এসেছিল? জ্যোতির আগে কথায় খেয়ে হারিয়ে ফেল। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই ফোন কেটে দিল সে। পর মুহূর্তেই আবার কল ব্যাক করলো শাহরিয়ারকে। শাহরিয়ারও একবার রিং হতেই রিসিভ করলো। শাহরিয়ার, গো টু আ সাইকিয়াট্রিস্ট, ইউ রিয়েলি নিড ইট। বলে শাহরিয়ারকে কিছু বলতে না দিই ঠাস করে ফোন কেটে দিল জ্যোতি। উফ, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তার। কিভাবে সহ্য করছো এতদিনে কে? যদি চমকে গিয়ে ভয় করে পিছনে ঘুরল। নওশাদ। আপনি এখানে? আর এই পেতে আমার কথা শুনছিলেন? নওশাদ জবাব দিল না জ্যোতির প্রশ্নে, পাল্টা বলল, তোমার ধৈর্য দেখে অবাক হচ্ছি। তোমার তো আরো আগে ডিভোর্সের দরকার ছিল একে। যদিও নওশাদের কথার জবাব না দিয়ে আগের কথাই খেয়ে ধরে বলল। আপনি লুকিয়ে আমার কথা শুনছিলেন কেন? খুবই বাজে হ্যাবিট এটা। নওশাদ হতাশ হয়ে বলল, আমি এমনি এসেছিলাম এখানে, তোমাকে কথা বলতে দেখে ফিরে যাওয়ার সময় শুনি আমার ব্যাপারে কথা হচ্ছে। যদি চুল ছিঁড়তে ইচ্ছে করলো রাগে। ফোনের ভলিউম অনেক হাই ছিল, তার উচিত ছিল ভলিউমটা কমিয়ে রাখার। তা ভালো, সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিচ্ছ। যদি বিরক্ত হয়ে বলল। সেটা সময় এলেই দেখা যাবে কোনটা সঠিক আর কোনটা ভুল। নওশাদ বিষণ্ণ হয়ে বলল, দোষ তো সময়েরই। আমিও যদি সময় থাকতে সঠিক কাজটা করতো তাহলে এখনের চিত্রটা ভিন্ন হতো। চিত্র যেহেতু ভিন্ন না, তাই আপনারও উচিত না এখন এইসব কথা তোলা। কিন্তু নিয়তি তো আরেকবার সুযোগ দিচ্ছে। যদি বিস্ময় নিয়ে তাকালো নওশাদের দিকে, অবাক সুরে বলল, আপনি এখন সুযোগের অপেক্ষায় আছেন? খোঁজ কি, মানুষ কি সেকেন্ড চান্স পায় না? কি কমতি আছে আমার? যদি চোখ মুখ উল্টে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, তারপর দাঁতে দাঁত চেপে বলে, আপনি জানতে চান আপনার কিসের কমতি আছে? বলে আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না সে। রেগে মেগে চলে গেল সেখান থেকে। তোমার চোখে আকাশ আমার, চাঁদও যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তোমার চোখে আকাশ আমার, চাঁদও যেন পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। এক মনে কানে ইয়ারফোন গুঁজে গানটা শুনছিল শাহরিয়ার। শুনতে শুনতে যেন গানের পঙ্গুক্তিগুলোর মাঝে হারিয়ে গেল সে। মন ভীষণ উদাস হয়ে উঠল ধীরে ধীরে। আনমনে বিষণ্ণ সুরে বিড়বিড় করল, আই এম ফিলিং হার অ্যাবসেন্স জাস্ট আ বিট।
শেষ কথাটা যেন নিজেকেই শোনালো, যেন আশ্বস্ত হতে চাইল। সেদিনে ঝগড়ার পর কেটে গেছে 3টে দিন, এখনো পর্যন্ত অনুশোচনা তার পিছু ছাড়ছে না। শাওরিয়ার মানে সে ভুল করেছে, ঈর্ষা ক্ষোভ সব মিলিয়ে তার হুঁশজ্ঞান ছিল না। তাই কি বলতে কি বলে ফেলেছে নিজেও খেয়াল করেনি। নিজের প্রতি রাগ হচ্ছে তার প্রতি মুহূর্তে, কিন্তু সেই বা কি করত? কোন ব্যাটার মরদ আছে, বইয়ের হাত অন্য পুরুষ ধরেছে, এই দৃশ্য বরদাস্ত করার। সেজন্যই তো সে সেদিন ওভাবে রিয়াক্ট করে বসেছিল। আচ্ছা, জ্যোতির কথা মতো সত্যি কি তার সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত? সে কি সত্যি পাগল হয়ে যাচ্ছে? কিন্তু তা কি করে হয়? পাগল কি বুঝতে পারে সে পাগলামি করছে? শাহরিয়ার মনের দহনে অস্থির হয়ে বেলকনিতে এলো। ইদানিং এই জায়গাটা তার দিনের অনেকটা সময় কাটে, হয়তোবা ভালো লাগার পাশাপাশি স্মৃতির রোমাঞ্চনও চলে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বর্ষার সৌম্য সান্নিধ্য প্রায় প্রতিদিনই সিক্ত হয় ধরণী দেহ। পোস্ট ল্যাম্পের মিলান আলোর রাত্রি ঘন অন্ধকারে ক্ষীণ আশ্রয়টুকু খুঁজে নিল তা খুব যেন। পোস্ট ল্যাম্পের মিলান আলো রাত্রির ঘন অন্ধকারে ক্ষীণ আশ্রয় খুঁজে নিল তার কেমন যেন আরও গভীরতা ছড়িয়ে দিচ্ছে চারপাশ জুড়ে। সেই অন্তরালে নিঃশব্দ ঝরে পড়ছে বৃষ্টির সূক্ষ্ম ধারা, যেন আকাশ ও নিঃশ্বাস ফেলছে নীরবে। বিষণ্ণ বিষাদগ্রস্ত এক পরিবেশ, ঠিক যেরকম এই মুহূর্তে ডুবে আছে শাওরিয়ার মন, নিঃশব্দ ছন্দহীন এক বিষাদে। শাওরিয়ার অজান্তেই অস্পষ্ট স্বরে আউড়িয়ে উঠল, ভেতর থেকে বলছে হৃদয়, তুমি আমার প্রিয়তমা। পরের দিন সকালে রত্না কিচেনে কাজ করছিল, এরই মধ্যে জ্যোতি এসে কয়েকবার ঘুরঘুর করে গেল। মাকে সবজি কাটতে দেখে নিজেও এগিয়ে এসে সবজি কাটার বায়না ধরল। রত্না বাধা দিলেন না, তিনি জ্যোতিকে কাটাকুটির দায়িত্ব দিয়ে নিজে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। জ্যোতি সবজি কাটতে কাটতে আর চোখে মাকে দেখে নিতে লাগলো। এক পর্যায়ে গলার স্বর খানিকটা নামিয়ে বলল, আম্মু খালামণিরা কবে যাবে? রত্না সন্ধিয়ান হয়ে মেয়েকে দেখলেন। কেন? ওদের যাওয়া না যাওয়া নিয়ে তোর কি সমস্যা? আরে না, এমনি। আসলে খালামণিকে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু নওশাদ আছে দেখে একটু অদ্ভুত লাগে। রত্না কাজ থামিয়ে কিচেনের দেওয়ালে লাগোয়া তাকে হেলান দিয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলেন মেয়েকে। তারপর কঠোর কণ্ঠে বলেন, নওশাদ ভাইয়া বলবি। জ্যোতি বিব্রত হলো ভীষণ। ভাইয়া বলিনি? ভাইয়াই তো বলি সব সময়, ভুলে মনে হয় বলিনি। রত্না উদ্বিগ্ন হলেন, জ্যোতিকে জিজ্ঞেস করলেন সোজা সাপটা। কি হয়েছে তোর? নওশাদ কিছু বলেছে? জ্যোতি অসংলগ্নভাবে বলতে থাকে, কি বলবে, কিছু বলেনি। আসলে যখন তখন সামনাসামনি পড়ে যাই, আমার অকওয়ার্ড লাগে খুব। একটু থেমে আবার বলে। তাছাড়া ওনার হাবভাবও আমার ভালো লাগে না। রত্নার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এমনিতেই উনি নিজ উদ্যোগে জ্যোতিকে নওশাদের মুখোমুখি হওয়া থেকে দূরে রাখছেন। খাবার টেবিলে পর্যন্ত জ্যোতিকে বসতে দেন না। জ্যোতির কামরায় খাবার বেড়ে দিয়ে আসেন, কিন্তু তারপর মনে হচ্ছে না এসব যথেষ্ট। মুক্তার মনে তো অন্য কিছুই ঘুরছে। এটা প্রথম দিনই মুক্তার কথায় টের পেয়েছেন। নওশাদও যে একই চিন্তাধারা লালন করে চলেছে, এটা বোঝার জন্য বড় মাপের জ্ঞানী হওয়া লাগে না। কার সাথে কথা বলছিস? অরোরা আচমকা কারো কথা শুনে চমকে পিছনে ফিরল। ভাইকে দেখে কয়েকটা হার্টবিট যেন মিস করে গেল মুহূর্তেই। কণ্ঠ আপ্রাণ স্বাভাবিক রাখার চেষ্টা করেই বলল, ফ্রেন্ডের সাথে ভাইয়া। তাহলে তো ফুসুর ফুসু করে কথা বলার কি আছে? শাহরিয়ার ভুরু কুচকে বলল। অরোরার গায়ে ইতিমধ্যে কাঁপাকাঁপি ধরে গিয়েছে, কিন্তু আলোর প্রাচুর্যের অভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না তার কম্পায়মান অবয়ব। ভাইয়া আমি ফ্রেন্ডের সাথে এভাবেই কথা বলি, এরকম ঠান্ডা স্বরে। বিশ্বাস না হলে দেখো। বলে নিজের কল লিস্ট বাড়িয়ে দিল। শাহরিয়ার আর চোখে দেখল সবার উপরে জ্ঞানামটা ওঠা। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে বোনকে পরখ করে নিল জহুরি চোখে। আর বাসায় তো কথা বলার সময় বাজ ফেলিস, বহুরূপী কোথাকার। শাহরিয়ার খেকিয়ে সেখান থেকে চলে গেল। অরোরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। বড়জোর বাচ্চা বেঁচেছে সে আজ, একটুর জন্য ধরা পড়েনি। বিকেলে জ্যোতি কাপড় ভাঁজ করছিল, ফোনে রিংটন বাজতেই ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখল শাহরিয়ার নাম জ্বলছে। সেদিনের ঘটনার পর এখনো পর্যন্ত শাহরিয়ার একবারও কল করেনি।
এজন্য জ্যোতির রাগটাও এখনো বহাল তবিয়তেই আছে। ধরবে না করো শেষ মুহূর্তে ধরল কলটা সে। ফোন রিসিভ করে চুপচাপ কানে ঠেকিয়ে রাখলো, কোনো কথা না বলে। শাহরিয়ার চুপ থেকে অপেক্ষা করলো জ্যোতির কথা বলার, কিন্তু সে কিছু বলল না দেখে নিজে জিজ্ঞেস করলো, কেমন আছো? শরীরের কন্ডিশন কি এখন? ভালো। আপনি আমার হালচাল জানার জন্যই কল দিয়েছেন এখন? শাহরিয়ার চুপ মেরে গেল, কিছুক্ষণ মৌনে থেকে বলল, আসলে তোমার কাছে অ্যাপোলোজাইজ করার ছিল। সেদিন সারাদিন যা হয়েছে তার পুরোটার জন্য আমি দুঃখিত। আসলে সারাদিনের ঝামেলার কারণে মাথা ঠিক ছিল না আমার। সারাদিন ঝামেলাও তো সেই আপনিই করলেন। আপনি সবসময় পরিস্থিতি এমন ঘোলাটে করবেন, তারপর ক্ষমা চাইবেন, আর অপরপক্ষ আগের সব ভুলে অনায়াসে ক্ষমা করে দেবে, তাই তো? এটা কি মগের মুল্লুক? আশ্চর্য হলো সত্যি যদি এত কটাক্ষের পরও আজকে শাহরিয়ার শান্ত রইল। কোনোরকম হম্বিতম্বি ছাড়াই জ্যোতির ভৎসনা শুনে গেল। কিছু বলছেন না কেন? তুমি বলো, আমি শুনছি। জ্যোতি অবাক হলো শাহরিয়ারের এমন শান্ত কণ্ঠ শুনে। তাদের মধ্যে ঝামেলা হওয়ার পর থেকে শাহরিয়ার এমন শান্ত স্বর শুনেনি ধরতে গেলে। শাহরিয়ার নিজের ভাবনা নিজের মধ্যে রেখে বলল, আমার আর কিছু বলার নেই, আপনি ফোন রাখতে পারেন। সরি অ্যাকসেপ্ট করেছো? জ্যোতি কাট গলায় উত্তর দিল। না। শাহরিয়ার চুপ করে গেল, কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, তোমার শরীরের অবস্থা এখন কি? বলেছি তো, ভালো। আচ্ছা, ফোন রাখছি আমি। তুমি বিরক্ত হচ্ছ। পরক্ষণে আবার কৌতুক করে বলল, আচ্ছা শোনো, তুমি বলেছিলে সাইকিয়াট্রিস্ট দেখাতে, তাহলে একদিন আমার সাথে চলো দেখাতে। আপনি দেখাবেন? আমি কেন যাব সাথে? তোমাকে ডাক্তার দেখাতে আমি নিয়ে যেতে পারলে তুমি আমাকে নিয়ে যেতে পারবে না? আচ্ছা সেলফিশ তো তুমি। জ্যোতি ভরকে গিয়ে বলল, আপনি মজা করছেন? আমি তো ভেবেছি সত্যি সত্যি সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা বলেছেন। শাহরিয়ার একটু কঠোর কণ্ঠে বলল, তো তোমার কি মনে হয় আমি কি পাগল যে সাইকিয়াট্রিস্ট দেখাবো? এমন উদ্ভট কথা আর বলবে না। মনের রোগ বিশেষজ্ঞ পাগলরা দেখায়, এই কথা আপনাকে কে বলেছে? শরীরের রোগ হলে সরানোর জন্য ডাক্তার দেখানো যায়, আর মনের রোগ সরানোর জন্য মনের ডক্টরের কাছে গেলেই দোষ। আপনার অ্যাঙ্গার ইস্যু আছে, এটাও একটা মনের রোগ। যাই হোক, আপনি ফোনটা রাখুন। আপনি যে শুদ্রাবার নন সেটা আমি জানি, আর এত ঘন ঘন ফোন করবেন না। আমি ঘন ঘন ফোন করলাম কখন? আশ্চর্য, 4 দিন পর আজকে করলাম। ওই একই। তো আমি আমার বউ বাচ্চার খোঁজ নিতে কল করতে পারবো না? শাহরিয়ার বিস্মিত হয়ে বলল। জ্যোতি কঠোর কণ্ঠে বলল, বউ ও বাচ্চা হওয়া পর্যন্তই আছে। আপনি কি পরিস্থিতি সম্পর্কে ভুলে গেছেন? সবকিছু এত নর্মাল না, এটা ভুলে গেলে চলবে না। আল্লাহ হাফেজ। শাহরিয়ার ফোন রেখে দিল। বারবার তাকে সব মনে করানোর চাকরি নিয়ে বসেছে যেন মেয়েটা। একটা দিন একটু স্বাভাবিক ফোন আলাপ চলে না তাদের। হয়তো এ রাগারাগি করে, নয়তো ও রাগারাগি করে। মা হয়তো ঠিকই বলে, আসলে তাদের মিসম্যাচ হয়েছে। বেলকনির সামনে একটা জারুল গাছ আছে, গাছে এখনো বেশ কয়েকটা বেগুনি রঙা ফুল অবশিষ্ট আছে। জাল গাছটার ডালপালে কয়েকটি শ্যামা পাখি বসে আছে। তারা ক্ষণে ক্ষণে ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে আর আপন সুরে কিচিমিচি করে গান গাইছে। শাহরিয়ার খুব মনোযোগ দিয়ে দৃশ্যটা পর্যবেক্ষণ করল। আহা, এই পাখিদের জীবনই তো শান্তি, যখন যা মন চায় তাই করতে পারে। শাহরিয়ার ফোন রাখার পর থেকে যদি অন্যমনস্ক হয়ে আছে। তাদের সম্পর্কটা মোটো স্বাভাবিক নেই, কোনো কালে ছিল না। তাই তিক্ততা আরও বাড়ানোর থেকে সময় থাকতে সরে যাওয়াই শ্রেয়। কিন্তু এই সময় এসে শাহরিয়ার হাবভাব একটু বদল কি দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন জ্যোতির একটু পরখ করতে শুরু করেছে লোকটা। কিন্তু জ্যোতির এসবে এখন আর কিছুই যায় আসে না। আব্বু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখন পিছু হটার অবকাশ বা ইচ্ছে কোনোটাই জ্যোতি নেই। সুতরাং অযথা কথা বলে বলে মনে বিভ্রান্তি তৈরির কোনো প্রয়োজন নেই। জ্যোতি তার হালকা স্ফীত ওদরে মৃদু পরশ বোলায়। তার নিজের বলতে এই একটা প্রাণী আছে। যদি তার বাচ্চাকে কখনো তার বাবার অভাব বুঝতে দিবে না, একা হাতেই বড় করবে। ছোট্ট এক জীবন, এতে যদি চাওয়া খুব সীমিত। আব্বুর সাথে অনেকদিন ঠিকঠাক সময় কাটানো হয় না। আগে খাবার সময় কথা হতো, কিন্তু এখন তো যদি নিজের ঘরেই খাই একা। আম্মুর সাথেও খালামুনি থাকে বেশিরভাগ সময়, এজন্য আম্মুর সাথেও খুব একটা কথা হয় না তার। পারত্যপক্ষে সে মুক্তার সামনে পড়তে চায় না। আগে বাগানে যাও টুকটাক যেত, সেদিনের পর সেটাও বাদ দিয়েছে, পাশে নওশাদের সামনে পড়ে।
লোকটা কেমন যেন বেশরমের মতো তাকিয়ে থাকে। জ্যোতি বিব্রত বোধ করে ভীষণ তার চাহনি দেখে। এজন্য এখন বেশিরভাগ সময় নিজের কক্ষে কাটায় সে। মাইরা কিচেনে শাশুড়িকে সাহায্য করছিল। রুবিনা কাজ করতে করতে জিজ্ঞেস করলেন, মহাসিনকে কিছু খাওয়াইছো? খাইয়েছি। তোমার জন্য চালতার আচার সহ আরও কয়েক পদের আচার আনাইছিলাম আমার জালের থেকে, ফ্রিজে আছে, বের করে করে খাইও। আরে বাস, থ্যাংক ইউ আম্মু। বলেই শাশুড়িকে জড়িয়ে ধরো। কাজ ফেরে রুবিনা হেসে বললেন, হয়েছে হয়েছে, আর মাখন লাগানো লাগবে না, কাজ করো। মাইরা খুশি হয়ে গেলেন। মাইরাও হেসে ফেল, কাজে মনোনিবেশ করলো পুনরায়। হঠাৎই মনে পড়ল জ্যোতি ভাবির কথা। ভাবিরও চালতার আচার অনেক পছন্দ করে। তার উপর প্রেগনেন্সির সময় আচার জাতীয় জিনিস খেতেও অনেক ইচ্ছে করে। আম্মু বেশি করে এনেছেন কি? হ্যাঁ, বেশি করেই আনাইছি, জানি তুমি পছন্দ করো। মাহিরা উচ্ছ্বাসিত হয়ে বলল, আম্মু জানেন, মাঝে মধ্যে আমার আপনাকে জড়ায় ধরে গালে টুকুস টাকুস করে কয়টা চুমু খেতে ইচ্ছে করে। রুবিনা মুখ টিপে হাসলেন পুত্রবধূর উচ্ছ্বাসিত কথা শুনে। মাহিরা মনে মনে ফন্দি আঁটতে ব্যস্ত হয়ে পড়ল কিভাবে ভাবির কাছে আচার পৌঁছে দিবে। শাহরিয়ার বসে আছে সোফায়। জায়গাটা জ্যোতিদের ড্রয়িং রুম। ঠিক তার মুখোমুখি সোফাটাই বসে আছে নওশাদ। দুজন দুজনকে পর করছে নিজেদের আন্দাজে। নওশাদ বলে উঠল, আপনার সাথে প্রথমবারই দেখা হয়েছে, তাই না? আমি নওশাদ। শাহরিয়ার সরু চোখে তাকিয়ে বলল, আমি অবশ্যই এর আগে একবার আপনাকে দেখেছি, সেদিন গেটে। শেষ কথাটা একটু থেমে বলল সে। নওশাদের মুখে কৌতুক ভর করল শাহরিয়ারের কথায়। তা কি হন আপনার জ্যোতির? নওশাদ একটু থেমে বলল, কাজিন, ওর বড় খালার ছেলে। ও, তাহলে খালাতো ভাই। শাহরিয়ার মাথা তুলিয়ে বলল কথাটা। নওশাদের মুখটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। শাহরিয়ার সেটা গোপনে পর্যবেক্ষণ করে বেশ মজা পেল। জ্যোতিদের বাসায় মাহিরার জোড়াজড়িতেই আসতে হয়েছে আজকে। 3 দিন আগে মাহিরা ফোন করে আবদার করেছে সে ভাবির বাসায় কিছু আচার পাঠাতে চায়। শাহরিয়ার যেন অবশ্যই সেগুলো পৌঁছে দিয়ে আছে। সে তো প্রথমে একদমই রাজি হয়নি, কিন্তু মাহিরাও জিদ আঁকড়ে ধরেছিল জিনিসগুলো শাহরিয়ারকেই পৌঁছে দিতে হবে। অগত্য প্রথমে মাহিরার বাসায় গিয়েছে জিনিসগুলো আনার জন্য। এ ফাঁকে বোন ভাগ্নের সাথেও দেখা হয়েছে। তারপর আজকে এসেছে জ্যোতিদের বাসে। প্রথমে ভয় ছিল আঙ্কেলের সামনে পড়ে কিনা, কিন্তু এখানে আসার পর যখন জেনেছে হামজা সাহেব বাসায় নেই, তখন একটু স্বস্তি বোধ করলো সে। আপাতত ড্রয়িং রুমে বসে জ্যোতির জন্য অপেক্ষা করছে সে। জ্যোতি সম্ভবত শাও নিচ্ছে। রত্না তাকে ড্রয়িং রুমে বসতে কখন যে ওদা হয়েছে তার আশার নাম নেই। অগত্যা এই নওশাদকেই এখন চোখের সামনে সহ্য করতে হচ্ছে তার। ভাবতে ভাবতেই রত্না এসে হাজির, ট্রেতে করে চা নাস্তা নিয়ে। আরে আন্টি, এসবের প্রয়োজন ছিল না, আমি এসেছি অল্পক্ষণের জন্য, জ্যোতির সাথে দেখা করে চলে যাব। রত্না ট্রে রাখতে রাখতে বলল, তা কি করে হয়? তুমি এসেছো আর আমি কোনো কিছু না খাইয়ে তোমাকে বিদায় দেব? তা আবার হয় নাকি? বসো, জ্যোতি আসবে কিছুক্ষণের মধ্যে, ততক্ষণে চা নাস্তা করো। নওশাদ, তুমিও নাও। বলে নওশাদের পাশে সিঙ্গেল সোফাটাই বসলেন তিনি। নওশাদ তীর্যক দৃষ্টিতে খালা ও শাহরিয়ারের কথোপকথন দেখছিল। এত স্বাভাবিক যেন কিছুই হয়নি। খালার চিন্তা চেতনা নওশাদের মাথায় ধরল না একদমই। শাহরিয়ার চা নিতে নিতে নওশাদকে জিজ্ঞেস করল, তা কতদিন আছো এখানে? নওশাদ চায়ের কাপ হাতে তুলতে তুলতে বলল, শিওর না, আমার যতদিন থাকে। এর মধ্যে চুলে গামছা পেঁচানো অবস্থায় জ্যোতি এলো সেখানে। শাহরিয়ারকে দেখে বিস্মিত হয়ে বলল, আপনি এখানে? শাহরিয়ার জ্যোতির কণ্ঠ শুনে ঘাড় কাত করে তাকালো। তৎক্ষণাৎ দাঁড়িয়ে হাসি মুখ করে বলল, হ্যাঁ, কি অবস্থা তোমার? তোমাকে দেখতে চলে এসছে। জ্যোতি এক একে সবার মুখের দিকে তাকালো, কপালে ভাঁজ ফেলে, তারপর কনফিউজড হয়ে বলল, আমাকে দেখতে এসেছেন? তো আর কি? নওশাদের উপস্থিতিতে জ্যোতি নিজের মনোভাব চেপে বলল। ও আচ্ছা, খুশি হলাম। এর মধ্যে রত্না বলেন, তুই নিজের রুমে নিয়ে যাও ওকে, তোরা কথা বল আলাদাভাবে। কোনো দরকার? হ্যাঁ, সেটাই ভালো হয়, কি বলো? জ্যোতির মুখের কথা টেনে নিয়ে বলল শাহরিয়ার। জ্যোতির কড়া চোখে তাকালো লোকটার দিকে, চাইছে দৃষ্টি দিয়ে ভস্য করে দিতে, কিন্তু মনের ইচ্ছা মনে
মাটি দিয়ে মেকি হেসে বলল। হ্যাঁ চলুন। শাহরিয়ারকে নিয়ে নিজের কামরায় ঢুকে জ্যোতি দরজা আটকে ক্রুদ্ধ কণ্ঠে বলল। আমি আপনাকে দেখে একদমই খুশি হইনি। কেন এসেছেন? শাহরিয়ার জ্যোতির রাগ দেখে কিঞ্চিত কৌতুক অনুভব করল। সেদিন বলা হয়নি, তুমি কিন্তু একটা মোটেই আছো। নিজের ক্রোধের বিপরীতে এই প্রতিক্রিয়া একদমই আশা করেনি জ্যোতি, তাই অপ্রস্তুত হয়ে গেল মুহূর্তেই। কি? শাহরিয়ারও পুনরায় বলল। বলেছি তুমি আগের থেকে একটু গোলমুলো হয়েছ। জ্যোতি কড়া দৃষ্টি হেনে রুক্ষ স্বরে বলল। ফাজলামো করছেন আমার সাথে? আমি মোটা হই, চিকন হই, আপনার কি তাতে? কি কারণে এসেছেন সেটা বলুন। হয়েছে, এত রাগের কিছু নেই। মাহিরা আচার পাঠিয়েছে তোমার জন্য, সেগুলো তোমাকে দেওয়ার জন্য এসছে। নয়তো আমার আসার দরকারই ছিল না। জ্যোতির চেহারায় আবারও বিভ্রান্তি ভর করলো। কনফিউজড হয়ে বলল। আপনি আচার দিতে এসেছেন? তো আর কি, কিন্তু তুমি তো পণ করেছ আমাকে দেখলেই খ্যাপা বাঘিনী হয়ে তেড়ে আসবে আমার উপর। এত খারাপ লাগে আমি তোমার কাছে? জ্যোতি দাঁতে দাঁত চেপে বলল। বিষাক্ত লাগেন আপনি আমার কাছে। জ্যোতির এই কথাতে শাহরিয়ারের চেহারা থেকে হাস্যোজ্জ্বল ভাবটা ধীরে ধীরে কেমন মিলিয়ে গেল। কণ্ঠনালী তার শুষ্ক অনুভব হলো ভীষণ। একটু পানি দিবে? জ্যোতি শীতল চোখে একবার তাকিয়ে টেবিল থেকে পানির বোতলটা নিয়ে বাড়িয়ে দিল শাহরিয়ারের দিকে। শাহরিয়ার দাঁড়িয়ে পানি খেতে নিলে বিরক্ত কণ্ঠে বলল। দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেতে হয় না জানেন না? এভাবে শয়তান পানি খায়। অবশ্য আপনি নিজেই তো ওই একই। শেষ কথাটা বিড়বিড় করে বলল জ্যোতি। জ্যোতি সাবধান বাণীতে সতর্ক হয়ে শাহরিয়ার বেডে বসে পড়ল। তারপর ঢকঢক করে পুরো 1 লিটার পানি বেশ অর্ধেকটা পান করে ফেলল। জ্যোতি পুরকুচকে বক্র করে বলল। আমার কথা শুনে এত পিপাসা পেয়েছে আপনার? শাহরিয়ার বোতলে কর্ক আটকাতে আটকাতে বলল। পিপাসা তো ইদানিং অনেক কিছুরই পায়, কিন্তু তৃষ্ণা নিবারণের কোনো উপায় পাই না। কে মানা করেছে? পরক্ষণে জ্যোতি নিজে বিব্রত বোধ করল। আরো কিছুটা সরে গেল শাহরিয়ারের কাছ থেকে। শাহরিয়ার সেটা দেখে মলিন হেসে বলল। ভয় পাচ্ছ নাকি আমাকে? আপনি বনের বাঘ না ভালুক যে ভয় পাবো? জ্যোতি কাটকাট উত্তর দিল। উত্তর শুনে শাহরিয়ার হাসল একটু। আচ্ছা ছাড়ো, আমার যাওয়ার সময় হয়েছে। তো আমি কি ধরে রেখেছি? শাহরিয়ার উঠে গিয়ে দরজার দিকে এগিয়ে গেল। জ্যোতি ঠিক তার একটু পিছনে দাঁড়িয়ে আছে। দরজার লক খোলার মুহূর্তে শাহরিয়ার মস্তিষ্কে হুট করে কি যেন ভর করলো। আচমকা তড়িৎ গতিতে পেছন ফিরে জ্যোতিকে নিচের বাহুডোরে বেঁধে ফেলে শক্ত করে একটা দীর্ঘ চুমু খেলেও জ্যোতির পান পাতার মতন ওষ্ঠ জোড়ায়। ঘটনার আশঙ্কিকতায় জ্যোতি পুরোই স্তব্ধ হয়ে গিয়েছে। যখন হুঁশ ফিল, নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালালো, কিন্তু মুক্তি মিলল না শাহরিয়ারের শক্ত সামর্থ্য বাহু বন্ধনী হতে। বেশ কিছুক্ষণ পর শাহরিয়ার ছেড়ে দিল জ্যোতিকে। জ্যোতি বিস্ফোরিত চোখে শাহরিয়ারকে দেখতে লাগলো অনবরত। একটু আগে এটা কি ছিল? শাহরিয়ার একটা দীর্ঘ দম নিয়ে বলল। সরি, বাট থ্যাঙ্কস। আমার ভীষণ তেষ্টা পেয়েছিল। শাহরিয়ার জ্যোতিকে একই অবস্থায় রেখে দরজা খুলে বেরিয়ে গেল। রত্নার থেকে বিদায় নিয়ে প্রফুল্ল চিত্রে বেরিয়ে এলো জ্যোতিদের বাড়ি থেকে। জ্যোতি একেবারে থম মেরে গিয়েছে। এই ঘটনার পর নিজের রুম থেকেও একবারের জন্য বের হয়নি। সে যেন অনুভূতি শূন্য হয়ে গিয়েছে, এমন ভঙ্গিতে চুপচাপ বিছানায় শুয়ে আছে। ভিতরে তার অজস্র স্মৃতি ডানা ঝাপটাচ্ছে। নিজের সংসার জীবনের বিভীষিকাময় দৃশ্য, জীবন সঙ্গিনীর অবহেলা, বাকি সদস্যদের তুচ্ছ তাচ্ছিল্য, সব। একজন নারী আর সব সইতে পারলো, অপমান আর চরিত্রের দাগ, এই দুটো জিনিস সইতে পায় না। জ্যোতির সাথে এর দুটোই ঘটে গিয়েছে। একটা মেয়ে যখন বিয়ে করে সম্পূর্ণ নতুন একটা পরিবেশে এবং জীবনে পদার্পণ করে, তখন বাকিদের দায়িত্ব থাকে তাকে মানিয়ে নিতে সাহায্য করা। একটা মেয়ে নিজের চেনা সব ছেড়ে অচেনা একটা সংসার আপন করে নেওয়ার চেষ্টা নিশ্চয়ই চারটিখানি কথা নয়। যদিও তো আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু তার সাথে আশেপাশে মানুষের ব্যবহার এতই জঘন্য ছিল কেন? তাই তো জ্যোতিকে পছন্দ করে নিয়ে গিয়েছে। তবে প্রথম থেকেই তার মুখের উপর তাদের স্ট্যাটাস মিলে না, এই তাচ্ছিল্য করার কি প্রয়োজন ছিল? যদি একটা মানুষ ছিল, কোনো অনুভূতি শূন্য কাঠের পুতুল নয়, তবে মানুষগুলো কেন তাকে এত তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, অবহেলা করত? সে তো সবগুলো মানুষকে আপন করে নিতে চেয়েছিল।
তবে সেই মানুষগুলো কেন তাকে বহিরাগতদের মতো ট্রিট করলো? শ্বশুর বাড়িতে আসার পরদিন থেকে জ্যোতিকে কিচেনের সব দায়িত্ব ধরিয়ে দেওয়া হলো। কিছু বুঝিয়ে না দিয়ে ফারিয়া চলে গেলেন। জ্যোতি কষ্ট পেলেও কিছু মনে করেনি, নিজের অনুভূতি উড়িয়ে দিয়ে খুশি মনে সেই থেকে দায়িত্ব নিয়েছিল। কিন্তু সব থেকে কষ্ট পেয়েছিল সেদিন, যেদিন বাড়ির অন্য একজন সার্ভেন্টের কাছ থেকে জানতে পেরেছিল যদি আসার আগে আগে বাড়ির বাবুজিকে বিদায় করে দেওয়া হয়েছিল। টুকটাক আরও ফরমাস খাটার জন্য আলাদা আরেকজন ছিল। যদি আসার পর যদি সামনেই তাকে বিদায় করা হয়েছে, তার কাজগুলো করবার বার পড়েছিল জ্যোতির উপর। এই বিষয়টা একটা মেয়ের জন্য কতটা অপমানজনক সেটা সে মেয়ে ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। নিজের সংসারের কাজ যদি খুশি মনেই করত, কিন্তু শাশুড়ি ননদের এমন আচরণে বারবার মনে হতো তারা একজন চাকরকে বিদায় করে আরেকজনকে এনেছে। আর তার সাথেই রুক্ষস্বরে কথা তো আছেই। শাহরিয়ার যতক্ষণ বাসায় থাকতো, হয় ল্যাপটপ নিয়ে বসে থাকতো, নয়তো বাড়ির বাকিদের সাথে আড্ডায় নিতে থাকতো, জ্যোতিকে সম্পূর্ণ উপেক্ষা করে। জ্যোতিকে সময় দেওয়া বলতে কিছু যেন পৃথিবীতে এক্সিস্ট করে না। জ্যোতির সাথে শাহরিয়ারের আচরণ ভালো ছিল না, কথায় কথায় ধমকে ওঠা, অযথা বিরক্ত হওয়া, এমনকি সেদিনের জ্বরটাও সব মনে আছে জ্যোতির। কিচ্ছু ভোলেনি সে। সেদিনের পর থেকে ফারিয়া এবং অরোরার আচরণও পূর্বের থেকে তারতম্য এসেছে, আরও বাজে হয়েছে তাদের আচরণ। জ্যোতির জীবনে এরপরের দিনগুলো ছিল আরও দুর্বিষহ। যদি মনে প্রাণে বিশ্বাস করে মা বোনকে শাহরিয়ারই প্রশ্রয় দিয়েছে, শাহরিয়ারের কারণেই তাদের স্পর্ধা এত বেড়েছিল। স্বামী যদি মা বোনের স্বামী স্ত্রীর গায়ে হাত তুলে, তাহলে এটা তো হওয়ারই কথা। শাহরিয়ার সাহস শেষে বের হয়ে নিজের কাপড় থেকে বের করে দেখে সেটা প্রেস করা হয়নি। বিরক্ত হয়ে বিছানায় তাকিয়ে দেখে জ্যোতি শুয়ে আছে। ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার স্যুট প্রেস করো না কেন? শাহরিয়ার কথায় জ্যোতি ঘাড় ঘুরিয়ে তাকালো কাবারের পাশে সুট হাতে দাঁড়িয়ে থাকা শাহরিয়ারের দিকে। ক্লান্ত কণ্ঠে বলল, আপনি এটার কথা বলেননি তো? তীব্র হলো শাহরিয়ারের কণ্ঠ। বলিনি তাই করে রাখবে না? এখনো তোমাকে সব বলে বলে করতে হবে? জ্যোতি শোয়া ছেড়ে পেট চেপে উঠে দাঁড়ালো। বোঝাই যাচ্ছে যে মাসিক অসুস্থতায় ভুগছে। শাহরিয়ারের কাছে এগিয়ে গিয়ে বলল, এত রাখছেন কেন? আমাকে দিন, আমি প্রেস করে দিচ্ছি। আশ্চর্য, আমি রাখবো না? আজকে আমার কত ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, তুমি জানো? এখন স্যুট প্রেস করার মতন বেহতের সময় আছে আমার? আচ্ছা, যে স্যুটটা প্রেস করা আছে সেটা পরে নিন, তাহলেই তো হয়। শাহরিয়ার খেপে বলল। বেয়াদব, তুমি বলবো আমাকে কি পরে যেতে হবে? ততক্ষণে শাহরিয়ার চিৎকার চেঁচামেচিতে ঘরে ফারিয়া, মাহিরা এবং অরোরার উপস্থিতি ঘটেছে। দরজাটাও লক করা ছিল না। জ্যোতি সেদিকে যেয়ে সংকোচে বলল, এমন কেন করছেন? সবাই দেখছে, আমি তো খারাপ কিছু বলিনি। বলে শেষ করতে পারল না জ্যোতি। তার আগে শাহরিয়ারের শক্ত হাতে চর এসে পড়ল জ্যোতির নরম গালে। জ্যোতি টোলে পিছিয়ে গেল তৎক্ষণাৎ। ঘটনার আশঙ্কিকতায় জ্যোতি হতভম্ব। বাকিরাও হকচকিয়ে গিয়েছে। জ্যোতি অপলক চোখে স্তব্ধ হয়ে শাহরিয়ারের ক্রুদ্ধ চেহারার দিকে তাকিয়ে আছে। রাগে লোকটার মুখের রগগুলো তপ করছে। লতিফ, হ্যাঁ লতিফ, জলদি আমার স্যুটটা প্রেস করে দাও, 2 মিনিটে, কুইক, নয়তো আজকে তোমার খবর আছে। চুটনি কামরা থেকে বেরিয়ে যেতে যেতে চিৎকার করে বলল শাহরিয়ার। ধপাস করে বিছানায় বলহীন হয়ে বসে পড়ল জ্যোতি। লজ্জে অপমানে বিস্ময়ে তার ইচ্ছে করছে মাটিতে মিশে যেতে। ফারিয়া এবং অরোরা জ্যোতিকে কয়েক পলক দেখে শাহরিয়ারের পিছন পিছন ছুটল। মাহিরা ঠাই দাঁড়িয়ে রইল দোরগোড়ায়। এখনও হতভম্ব সে। জ্যোতি বাস্তবে ফিরে এলো। সেদিনের ঘটনা যতবার মনে পড়ে জ্যোতির গলায় যেন কান্নার দলা পেকে যায়। নিজেকে সামলে নিতে ভীষণ বেগ পেতে হয় তাকে। এরপর সেদিন শাহরিয়ার বাসায় ফিরে এসে ক্ষমা চেয়েছে অনেক। তার নাকি মেজাজ ঠিক ছিল না, কিন্তু ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। জ্যোতির মন থেকে তো এই ক্ষত আর কখনো ঠিক হবে না। জ্যোতি নিজের চোখে পানি মুছে নিল হাতের তাওলুতে। শাহরিয়ার এখন জ্যোতির অনুপস্থিতি বুঝতে পারছে, এটা সে বেশ বুঝতে পারছে। বুঝুক, কিন্তু তার দুর্বল হওয়া চলবে না। তাকে মুভ অন করতে হবে। তার এমন কোনো মানুষের প্রয়োজন নেই যে কাছে থাকলে দূর দূর করবে আর দূরে গেলে কাছে টানবে। প্রয়োজন নেই, তার কোনো প্রয়োজন নেই।
আচার পৌঁছে দিয়েছিলে? মাহিরা ফোনের ওপাশ হতে শুধালো। শাহরিয়ার নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল। দিয়েছে। মাহিরা কিছুটা উৎসুক হয়ে বলল। কথা হয়েছে ভাবির সাথে? কি কি কথা হলো তোমাদের? শাহরিয়ার বিরক্ত হয়ে বলল। আমরা অনেক বিস্তর আলোচনা করেছি। কি? কিছু না, কি কথা হবে? আমি কাজের জন্য গিয়েছি, কাজ শেষ হয়েছে, চলে এসছে। আমি তো তোমাকে কথা বলার জন্যই পাঠিয়েছি। এখন সবকিছু কথার ঊর্ধ্বে চলে গিয়েছে। তোমরা আসলে কি বলো তো? কাউকে বুঝিয়ে পারছি না। কেন মন ছেলে মানুষই করছো দুজনে? ভাবি থাকতে চাইছে না, তুমিও রাখতে চাইছো না। আচ্ছা সার্কাস চলছে। শাহরিয়ার ধমকে বলল। মুখে যা আসে তাই বলে ফেলিস কেন বেয়াদব? আমি রাখতে চাইছি না, ও থাকতে চাইছে না, তাহলে আমি কি দড়ি দিয়ে বেঁধে রাখবো ফাজিল? আর এটা আমার পার্সোনাল ম্যাটার, তোর মাথা না ঘামালে চলবে। এই পর্যায়ে মাহিরাও খেপে বলল। তোমার যে রকচটা স্বভাব, কোনো মেয়ে থাকতে চাইবে তোমার সাথে? শুনি, নিজেকে চেঞ্জ করো একটু, না হলে এভাবে সবার সাথে দূরত্ব সৃষ্টি হবে তোমার। দেখে নিও। শাহরিয়ার একটু থেমে গেল, বলল। আচ্ছা, তোর কি মনে হয় আমার সত্যি হ্যাঙ্গার ইস্যু আছে? কেন? এর আগে কেউ বলেনি তোমাকে? স্ট্রেঞ্জ বলবে কিভাবে? তোমার ধারে কাছে ভদ্র কাউকে ঘেঁষতে দাও তুমি? শাহরিয়ার চুপ করে গেল। যদিও সেদিন এই কথাই বলেছিল। শাহরিয়ার এবার সত্যি ভাবনে পড়ল। মাহিরা অবাক হয়ে বলল। দাঁড়াও, আমি বাবাকে বলছি তোমার কাজ কমিয়ে দিতে। সারাদিন বাইরে বাইরে থাকবে আর বাসায় এলে যাকে পাবে তাকেই ছাড়বে। ত্যাক্ত হয়ে গেছি তোমার এই সমস্ত আচরণে। ভাবি যে এসব এতদিন সহ্য করেছিল, এটাই আশ্চর্যের। শাহরিয়ার ধমকে উঠল। তুই ফোনটা রাখ। ফোন। মাহিরাও সমান তেজে ফোন কেটে দিল। মাহিরা বাবার কথা তোলার পর শাহরিয়ার চিন্তিত হলো। বাবাকেও একটা কল দেওয়া দরকার। ওদিকের অবস্থা কি সেটাও তো জানতে হবে। শাহরিয়ার ল্যাপটপ অন করে বাবাকে ভিডিও কল লাগালো। কয়েকবার রিং হওয়ার পর হোসাইল শাহবাজ ফোন ধরলেন। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তোমার কি অবস্থা? একটা আপেলের খোসা ছুরি দিয়ে ছিলতে ছিলতে জবাব দিলেন সোহাইল সাহেব। উনি আপেল এভাবেই খান, খোসা ছাড়িয়ে। এই তো ভালো। ফ্যাক্টরির কাজ ঠিকঠাক চলছে? হ্যাঁ চলছে। তোমার ওদিকের কি অবস্থা? কবে আসবে দেশে? নেক্সট উইকে কেসের ফাইনাল রেট, ঝামেলা পুরোপুরি মিটে গেলেই চলে আসবো। শাহরিয়ার বিষণ্ণ হলো। ওখানে ঝামেলা এখানের তুলনায় ঢের বেশি। শাহরিয়ারদের ব্যবসা বিদেশেও প্রসারিত, কিন্তু সমস্যা হলো লন্ডনে তাদের কোম্পানির যে শাখা, সেখানে কিছু সমস্যা হয়েছে। তাদের প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মানে ছিল না। এটা নিয়ে একটা এজেন্সি মামলা করেছে। এসব কারণেই সোহেল সাহেবকে প্রায় 2 মাসের মতো সেখানে পড়ে থাকতে হচ্ছে। ঝামেলা এখনও মিটছে না। শাহরিয়ার হতাশ হয়ে বলল। উফ, কেন যে উটকো ঝামেলাটা হলো? এটা উটকো ঝামেলা না, আমাদের ওই অসাবধানতার ফল। আর যাই হোক, এটা অস্বীকার করা যাবে না যে ফল্ট আমাদের কোম্পানিরই। আচ্ছা শিক্ষা হয়েছে আমার, আর কারো ওপর ব্লাইন্ড ট্রাস্ট করব না। কত বড় বোকা হলে আমি ফরেন শিপমেন্টের দায়িত্ব আরেকজনের উপর দিয়ে নিশ্চিন্তে থাকি। এতদিন ধরে এসব হয়ে আসছে, আর আমি নিজে একবার চেক করার প্রয়োজন বোধ করলাম না। আসলেই বুড়ো হয়ে যাচ্ছি দিন দিন। আমি সব ঝামেলা কাটিয়ে আসি, শুধু সব কটাকে ধরবো। আচ্ছা বাবা, শান্ত হও, এখন মাথা গরম করলে চলবে না। আমি তো টেনশনেই ছিলাম আমাদের ট্রেড লাইসেন্স না আবার বাতিল হয়ে যায়। আমিও তো এটাই চিন্তা করছিলাম। অল্পের উপর দিয়ে গেছে, আল্লাহ শুক্রিয়া। আচ্ছা, তুমি খেয়েছো? এই তো ঘন্টাখানেক আগে লাঞ্চ করলাম। তুমি খেয়েছো কিছু? সন্ধ্যে হালকা পাতলা খেয়েছিলাম কিছু, একটু পর রাতের খাবার খাবো। বাসার সবাই কেমন আছে? তোমার মা, মাহি, অরু, ওরা কেমন আছে? আছে, সবাই ভালো আছে। আচ্ছা শাহরিয়ার, আমি এখন রাখছি, একটু পর বের হতে হবে একটা দরকারে। পরে কথা হবে তোমার সাথে। শাহরিয়ার বিদায় নিয়ে কল কেটে দিল। বেডে আদশা হয়ে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে চিন্তা করতে লাগলো। ঝামেলার পিছু ছাড়ছে না তাদের। এদিকে ঝামেলা, ওদিকে ঝামেলা। অসহ্য লাগছে এখন সব কিছু। প্রবাবিলিটি আছে বাবা, নেক্সট উইকে চলে আসবে। খেতে খেতে বলো শাহরিয়ার। ফারিয়া খাওয়া থামিয়ে ছেলের দিকে তাকালেন। তোমার বাবার সাথে কথা হয়েছে তোমার? হ্যাঁ। কই, আমাকে তো একটু কল দেয় না, এত কিসের ব্যস্ততা? ফারিয়া অসন্তোষের সাথে বলেন। শাহরিয়ার খাওয়া থামিয়ে বলল। কি হয়ে গেছে তোমার মা? জানোই তো ওখানে ঝামেলা চলছে। আমার সাথেও তো ঠিকঠাক প্রতিদিন কথা হয় না।
আমি নিজেই কল দিয়েছি। তোমার কথা বলতে ইচ্ছে করলে তুমি কল দাও। কি বারণ করেছে? ফারিয়া সন্তুষ্ট হলেন না, তবু সোহেল এত ব্যস্ত যে তাকে নিয়ম করে প্রতিদিন একটা কল দিতে পারে না। ওখানে গিয়ে ভুলে গেছে বাসার সবাইকে। অরোরা এসবের কিছুই শুনছে না। সে এক হাতে খাচ্ছে আর এক হাতে ফোন দেখছে। শাহরিয়ার এই দৃশ্য দেখে আরো বিরক্ত হলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, আর এই যে ম্যাডাম, আপনি আপনি সারাদিন ফোনে ঢুকে থাকেন। দুনিয়া উল্টে পাল্টে যাক, আপনার কিচ্ছু যায় আসে না তাতে। যাওয়ার সময় ফোন হাতে রাখা লাগে? ম্যানারলেস। অরোরাও বিরক্ত হয়ে বলল, তোমরা তোমাদের ক্যাচাল করছো, এতে আমি ইনভলভ হয়ে কি করব শুনি? দুজন মিলে ক্যাচাল করছো, এটা কি যথেষ্ট হচ্ছে না? আর একজনকেও ঢোকা লাগবে? শাহরিয়ার বিস্মিত হয়ে মায়ের দিকে তাকালো। মা দেখো, কি বেয়াদব হয়েছে এই মেয়ে, কিরকম অসভ্যের মতো কথা বলেছে। অরোরাও তেজের সাথে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, তোমার চোখে তো এখন সবাই অসভ্য বেয়াদব, তাই না? বউ গেছে, এখন বউয়ের ওপর রাখা সব রাগ আমার ওপর ঝাড়ছে। খাবই না আমি এখানে। বলে নিজের প্লেট আর ফোন নিয়ে রুমে চলে গেল অরোরা। হতভম্ব শাহরিয়ার এবং ফারিয়া সেদিকে চেয়ে রইল। শাহরিয়ার হতভম্ব ভাব কাটিয়ে উঠে মায়ের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো। ফারিয়া পরিস্থিতি সামাল দিতে দ্রুত বলেন, ওকে, আমি পরে দেখছি। তুই খাওয়া শেষ কর বাবা। আম্মু আমাকে একটু কাঁচা আমের শরবত বানিয়ে দাও না প্লিজ। যদি একটা চেয়ার টেনে বসতে বসতে বলল। রত্না দুনিয়া পাতা কুচি করতে করতে বলেন, তোর আব্বুকে ফোন লাগা, আম আনতে বল, বাসারগুলো শেষ হয়ে গিয়েছে। যদি আচার খেতে খেতে বলল, আমি কেন কল দিব? তোমার বর, তোমার সংসার, তুমি কল দিয়ে আনতে বলবে যা আনার। রত্না কাটা থামিয়ে জ্বলন্ত দৃষ্টিতে চাইলেন মেয়ের দিকে। খেতে তোর ইচ্ছে করছে না, আর তুই কল দিলে কি হবে? আমার মুড নেই। রত্না গজগজ করতে করতে বলেন, তা থাকবে কেন, মুড তো থাকবে সারাদিন ফোনে ঝগড়া করতে। যদি অবাক হয়ে বলেন, মানে আমি আবার কার সাথে ঝগড়া করি? দেখি না মনে হয় যেন আমি? ওই বান্দা কল দেয় আর তুইও কল ধরে ঝগড়া করিস। বিয়ের পর এত ঝগড়ুটে হয়ে যাবি আমি কল্পনাও করিনি। যদি চল শক্ত হয়ে গেল। আম্মু তুমি কি ইদানিং বেশি ওই লোকটার সাইড নিচ্ছ না? সংসার আমিই করেছি, আমি জানি ওই লোকটা কেমন। রত্না বলেন, ঝগড়াই যখন করবি তাহলে ফোন ধরিস কেন? তোর আব্বুর কথা মতো না ধরলেই তো হয়। না ধরলে 14 বার কল দিবে, তারপর ধরলে দিবে একটা ধমক। তারপরও যদি না ধরি তাহলে বাড়িতে এসে পড়বে। এই জন্যই তো ধরা লাগে। সে তো 14 বার কল দেওয়ার পরেও ধরিস। এত বুঝলে সাথে সাথে ধরলেই তো হয়। যদি নাকের পাটা ফুলিয়ে মায়ের দিকে কতক্ষণ তাকিয়ে থেকে উঠে গেল সেখান থেকে। এমনিতে ক্ষণে ক্ষণে মুড সুইং হয়, এখন অযথা কথা বাড়ানোর দরকার নেই। নিচেই রুমে এসে জানালার ধারে বিষণ্ণ মনে দাঁড়ালো। জানালাটা দিয়ে বাগান দেখা যায়। গাছের পাতাগুলো ভিজে আছে, মাটিতে এখনো কয়েক জায়গায় পানি জমে আছে। বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। এখন এমন রোদ ঝলমলে উঠেছে যেন কিছুই হয়নি। নেহাত গাছের পাতার মাটি ভেজা দেখে বৃষ্টির চিহ্ন রয়ে গেছে। সত্যি বলতে যদি ওর আব্বু আম্মুকে সবটা খুলে বলেনি, অনেক কিছুই রাগঢাক করেছে সে। শাহরিয়ার গায়ে হাত তোলাটা আরও অনেক কিছুই বলেনি। আসলে লজ্জায় সংকোচে এসব বলতে পারেনি সে। তবু যা যা বলেছে মনে করেছিল তার সিদ্ধান্তকে মেনে নেওয়ার জন্য হামজা এবং রত্নার জন্য সেসবই যথেষ্ট হবে। আব্বুর জন্য যথেষ্ট হলো মনে হচ্ছে না আম্মুর জন্য যথেষ্ট হয়েছে। নয়তো ওই লোকটার হয়ে সাফি কিভাবে গাইছে। জ্যোতি ভীষণ কান্না পেল। আম্মুকে তাকে বুঝতে পারছে না। ভাবনার মধ্যেই জ্যোতির ফোনটা বেজে উঠল। রাগ হলো। কোন মানুষটা কল করেছে সেটা আন্দাজ করে কয়েকটা কথা বলার সিদ্ধান্ত নিল। ফোনের কাছে এসে হতাশ হলো। সিম কোম্পানি কল করেছে। সিম কোম্পানিও আর কল করার সময় পায় না। সবসময় এমন সময় কল করে যে রিং শুনলে মনে হয় ইমার্জেন্সি কোনো কল। যত সব। যদি কল কেটে ফিরে জানালার ধারে আসার জন্য পা বাড়াতেই আবার রিং হলো। জ্যোতির মেজাজ এবার পুরোপুরি খিচড়ে গেল। রেগেমেগে আবার ফোনের কাছে এসে অপ্রস্তুত হয়ে গেল। মাহিরা কল করেছে। দূরত ফোনটা হাতে নিয়ে রিসিভ করলো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আসলে আমিই ফোন করতাম তোমায়, কিন্তু ফোনে ব্যালেন্স ছিল না। আরে সমস্যা নেই, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার ভাইয়া আচার দিয়ে গেছে, আমার ভীষণ উপকার হয়েছে আচারগুলো পেয়ে।
সারাদিনই টক মিষ্টি কিছু না কিছু খেতে ইচ্ছে করে। মাহিরা হেসে বলল। জানি, আমারও একই অবস্থা হতো মহসিনের সময়। দুজনে মিলে টুকটাক কথা বলার পর মাহিরা হঠাৎ সংকোচ নিয়ে ডাকলো। ভাবি, হ্যাঁ বলো। তুমি কি এখনো আগের সিদ্ধান্তেই অটল? জ্যোতি আড়ষ্ট বোধ করলো। হুম। আচ্ছা, তোমরা কেউ কাউকে বুঝতে চাইছো না কেন বলো তো? তোমাদের সম্পর্কটাকে আরেকটা সুযোগ দেওয়া কি উচিত না? মাহি, আমরা এই টপিকে কথা না বলি। আসলে আমার অস্বস্তি হয় এই প্রসঙ্গে কথা বললে। মাহিরা একটা দীর্ঘশ্বাস ফেল। 2 মাস পর। তুমি যাবে না তাহলে আমিও একা একা ওই লোকের সাথে যাব না ডক্টর দেখাতে। রত্না অধৈর্য হয়ে বলল। জ্যোতি, তুই কি দিন দিন ছোট হোস? আমার পায়ের অবস্থা দেখতে পারছিস না? মেঝেতে পা ফেলতে পারছি না। এমন মচকানো মচকেছে, আমি কিভাবে যাব? গেলে তোর বরের সাথেই যেতে হবে। জ্যোতি পাঞ্চে চেহারা নিয়ে মায়ের পাশে বসলো, 6 মাসের ভারী পেট নিয়ে। সেটাই তো বলছি, আমারও ডক্টর না দেখালে চলবে। আমি ওই লোকের সাথে একা যেতে চাচ্ছি না। তুমি যেতে পারলেও একটা কথা ছিল, এর আগের বার তো গিয়েছি, তুমি সহ ওই লোকের সাথে। কোনো কিছু বলেছি? জ্যোতি, মা আর জ্বালাস না তো। ও বাঘও না ভালুকও না যে তোকে খেয়ে ফেলবে। ডাক্তার দেখাতে তো যাওয়াই লাগবে। তোর কথা মতো তো সব চলবে না, তাই না? জ্যোতি মনমরা হয়ে গেল। ঘণ্টাখানেক পর শাহরিয়ার গেটের সামনে দাঁড়ালো গাড়ি নিয়ে। জ্যোতিকেও নিরুপায় হয়ে উঠতে হলো গাড়িতে। আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। শাহরিয়ার ড্রাইভ করতে করতে জ্যোতিকে লক্ষ্য করে নরম সুরে বলল। কি হয়েছে, মন খারাপ? না। আন্টির পায়ের অবস্থা কি বেশি খারাপ? কয়েকদিন ভোগাবে। থাক, টেনশন নিও না, ঠিক হয়ে যাবে। কোনো দরকার হলে তো আমি আছি। জ্যোতি শাহরিয়ারের মুখের দিকে তাকালো, সাথে সাথেই সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে কথাটা বলেছে সে। হুট করে জ্যোতির মন খারাপ যেন 3 গুণ বেড়ে গেল। এই কারণে সে শাহরিয়ারের সাথে একা আসতে চায়নি। ইদানিং মনের সাথে তার ভীষণ যুদ্ধ চলে। শাহরিয়ারের কেয়ারে জ্যোতির ক্ষোভে যেন ভাটা পড়তে শুরু করে। নিজের কাছে জ্যোতি যেন দুর্বল হয়ে যাবে এই ভয়েই দূরে দূরে থাকতে চায় সে শাহরিয়ারের কাছ থেকে। কিন্তু নিয়তির হয়তো অন্য কিছুই মঞ্জুর। ডাক্তার দেখিয়ে কেবিন থেকে বের হওয়ার সময় রেবেকার সাথে অপ্রত্যাশিতভাবে দেখা হলো তাদের দুজনের। রেবেকা দেখেই চিনল এই 2 দম্পতিকে। আরে, শাহবাজ সাহেব না? ওয়াইফকে নিয়ে চেক আপের জন্য এসেছেন বুঝি? শাহরিয়ার চিনতে পেরে একটু লজ্জা পেল। সেদিনের ঘটনা মনে পড়ে লজ্জিত স্বরে বলল। জি। তোমার কি অবস্থা? বেবি ঠিকঠাক আছে? জ্যোতির দিকে তাকিয়ে হেসে প্রশ্ন করলো রেবেকা। জি আলহামদুলিল্লাহ। তারপর আপনাদের মধ্যে সব ঠিকঠাক চলছে? এখন কোনো ঝামেলা নেই তো? রেবেকা ভুরু নাচিয়ে কৌতুক করে প্রশ্ন করলো। এবার শাহরিয়ার এবং জ্যোতি দুজনেই অপ্রস্তুত হলো। শাহরিয়ার কিছু একটা বলতে যাবে, তার আগে জ্যোতি দ্রুত বলল। জি সব ঠিকঠাক চলছে। শাহরিয়ার তীর্যক দৃষ্টিতে তাকালো সহধর্মিণীর দিকে, চোখে বিস্ময়। দুজনেই দ্রুত রেবেকার থেকে বিদায় নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে এলো। জ্যোতি গাড়িতে উঠলে শাহরিয়ার গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড় করে বলল। আমার জীবনে কি কিছু ঠিকঠাক চলছে? আমার জীবনের সব কিছুতে ঝামেলা চলছে। জ্যোতি ভুরু কুচকে তাকালো শাহরিয়ারের দিকে। কি বিড়বিড় করছেন? তুমি শুনেই বা কি করবে? ওকে ফাইন, আমি শুনতেও চাচ্ছি না। গাড়ি চলতে শুরু করলো হাইওয়ে ধরে। কিছুটা সময় পর শাহরিয়ার নরম সুরে প্রশ্ন করলো। ডাক্তারের কাছে সব সমস্যা বলেছে তো? বলেছি। তারপর দুজনে চুপ। শাহরিয়ার চাইছে জ্যোতি কথা বলুক, দরকার হয়ে ঝগড়া করুক, তাও কথা বলুক। কিন্তু জ্যোতি যেন মুখে কুলুপ এঁটে বসে আছে। জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছে সে এক মনে। কিছু খাবে? জ্যোতি ঘাড় ঘুরিয়ে তাকালো। এখন এই রাস্তায় কে খাবার নিয়ে বসে আছে আমার জন্য? সামনে একটা রেস্তোরাঁ আছে, সাথে ছোটখাটো আরো কয়েকটা দোকান আছে, এখান থেকে কিছু নেওয়া যাবে। জ্যোতি চুপ করে রইল। শাহরিয়ার মনতার সম্মতির লক্ষণ ধরে নিল। 10 মিনিট পর শাহরিয়ার বামের একটা রাস্তায় গাড়ি ঢুকালো। কোথায় গাড়ি ঢুকাচ্ছেন? আমরা তো সামনে যাব। দোকানের দিক দিয়ে। 2-3 মিনিট গাড়ি চালিয়ে শাহরিয়ার এক জায়গায় থামলো। এখান থেকে একটু সামনে একটা রেস্তোরাঁ দেখা যাচ্ছে, এর পাশেই একটা চায়ের দোকান। গুটি কয়েক মানুষ বসে আছে সামনে পেতে রাখা বেঞ্চে। কি খাবে? আমার সাথে যাবে? তাহলে মেনু দেখে যেটা মন চাবে নিতে পারবে। শাহরিয়ার আপনি ফিরে চলুন প্লিজ, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। শাহরিয়ার অবাক হয়ে বলল।
তাহলে যখন গাড়ি রাস্তায় ঢুকালাম তখন মানা করলে না কেন? জ্যোতি আমতা আমতা করে বলল। আমি ভেবেছি আপনার খিদে পেয়েছে। শাহরিয়ার হতাশ হয়ে বলল। আমি আরো ভেবেছি তোমার খিদে পেয়েছে। আচ্ছা, চা খাবে? নিয়ে আসবো? জ্যোতি শাহরিয়ার জিজ্ঞাসু চেহারা দেখে যেন মানা করতে পারল না। মনে হলো এতে যেন মানুষটার আন্তরিকতায় ঝাঁটা মারা হবে, তাই সাইজ জানিয়ে বলল। আচ্ছা আনুন। তুমি বসো, আমি নিয়ে আসছি। কেমন? জ্যোতি ঘাড় কাত করে জানাই। শাহরিয়ার গাড়ি থেকে নেমে গিয়ে চায়ের দোকানের দিকে এগোলো। দুটো মালাই চা দিয়েন তো, নতুন কাপ দিয়েন। কাপ সহ দাম ধরবেন। দোকানিকে বলে শাহরিয়ার একটু সরে দাঁড়ালো সেখান থেকে। আশেপাশটা চোখ বুলিয়ে দেখতে লাগলো সবটা। কিছুক্ষণ অপেক্ষার পর দোকানিকে দাম মিটিয়ে দুটো মাটির পেয়ালাই করে চা নিয়ে শাহরিয়ার গাড়িতে বসলো। জ্যোতির দিকে একটা পেয়ালা বাড়িয়ে ধরলে জ্যোতি সেটা হাত বাড়িয়ে নেয়। জ্যোতি মনে মনে ভাবে, সুগন্ধিটা তো বেশ ভালো আসছে। শাহরিয়ার নিজের কাপে চুমুক দিতে দিতে জ্যোতির মুখের দিকে নজর রাখলো, উদ্দেশ্য তার অভিব্যক্তি দেখা। জ্যোতি কয়েক চুমুক দিয়ে প্রফুল্ল চিত্রে বলল। বাহ, দারুণ তো। শাহরিয়ার সাথে সাথে খুশি হয়ে গেল। তাই না? আমারও বেশ ভালো লাগে। এর আগেও কয়েকবার খেয়েছে। দুজনেই চুপচাপ চা পান করছিল। এর মধ্যে জ্যোতি চা খেতে খেতে শাহরিয়ার মুখোপই গভীরভাবে দেখছিল। শ্যামবর্ণ মুখ, হালকা চাপদারি, সোজা নাক, চোখ দুটো দেখতে ভীষণ কোমল স্নিগ্ধ, দেখে বোঝার উপায় নেই বান্দার সোজা নাকের ডগায় সবসময় এক গাদা রাগ ঘাপটি মেরে থাকে। কপালে বাম পাশে একটা মোটা কাটা দাগ আছে। শাহরিয়ার বলেছিল ছোটবেলায় বাবার আসার সময় উত্তেজনায় দৌড়ে দরজা খুলতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ডাল সামলাতে না পেরে একেবারে দরজার হাতলের উপর হুমড়ি খেয়ে পড়েছিল। হাতলটা ছিল একদমই চোখা অবস্থায় রাখা, একেবারে কপালে ঢুকে গিয়েছিল। সেই দুর্ঘটনার চিহ্নে শাহরিয়ার কপালে আজীবনের জন্য জল জল করছে। আর ঠোঁট যদি শাহরিয়ার সাথে থাকাকালীন যখন শাহরিয়ার বিছানায় বসে মনোযোগের সাথে ল্যাপটপে কাজ করত কিংবা ঘুমিয়ে থাকতো, তখন জ্যোতি গভীর মনোযোগ দিয়ে শাহরিয়ারের ঠোঁট জোড়া পর্যবেক্ষণ করত আর বিস্ময় নিয়ে ভাবত, একজন পুরুষ মানুষের ঠোঁট এত গোলাপি কেন হবে? জ্যোতির বিয়ের দিনের কথা মনে পড়ে গেল। সাদা পাঞ্জাবিতে পরবেশে শাহরিয়ারকে যখন প্রথমবার দেখেছিল তখন অবাক হয়ে ভাবছিল, এই লোক পাগল নাকি? লিপস্টিক দিয়ে এসেছে কেন? বিয়ের পর এই ভ্রান্ত ধারণা ভেঙেছে। কথা মনে পড়তে পড়তে জ্যোতি ঠিক করে হেসে ফেল। জ্যোতি মনোযোগ নিজের চেহারায় বুঝতে পেরেছে। শাহরিয়ার এক ভুল উঠিয়ে দুষ্টু হেসে বলল। কি দেখছো? আপনাকেই দেখছি। আমি ধন্য হলাম। তা আমার মধ্যে কি দেখছেন ম্যাডাম? জ্যোতি রহস্যময় কণ্ঠে বলল। দেখছি আপনার একই অঙ্গে কত রূপ। শাহরিয়ার ভরকে গেল। মানে? জ্যোতি তীর্যক দৃষ্টিতে তাকিয়ে মন্তব্য করল। এই তো আপনার পরিবর্তন দেখছি। কারণ কি? শাহরিয়ার হতাশ হয়ে বলল। তোমাদের বোঝা আসলে মুশকিল। যখন খারাপ থাকি তখনও সমস্যা, যখন ভালো হওয়ার চেষ্টা করি তখনও রহস্য খোঁজো। আসলে তোমরা মেয়েরা খুশি হও কিসে? সত্যি করে বলো তো। জ্যোতির চোখ বড় বড় হয়ে গেল। ঠোঁটে টিটকারির হাসি ফুটিয়ে ব্যঙ্গ করে বলল। এই তো স্বীকার করেছেন আপনি খারাপ ছিলেন। শাহরিয়ার এবার থতমত খেয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল। আমার পরিবর্তন তোমার ভালো লাগছে না? জ্যোতি চায়ের কাপে শেষ চুমুক দিয়ে নির্বিকার কণ্ঠে বলল। আমি কিভাবে জানবো আপনার মধ্যে পরিবর্তন ঘটেছে কিনা? ঘটলেও কেমন পরিবর্তন ঘটেছে? আমি কি 24 ঘন্টা আপনার সঙ্গে থাকি নাকি? শাহরিয়ার পূর্ণ দৃষ্টি মেলে তাকালো জ্যোতির দিকে। কিছুক্ষণ একইভাবে তাকিয়ে রইল। কি দেখছেন এইভাবে? চোখ ফেরান, অস্বস্তি লাগছে আমার। শাহরিয়ার কেমন নরম কণ্ঠে বলল। তাহলে থেকে যাও, রাখতেই তো চাইছে। জ্যোতি হক চুকিয়ে গেল। একটু ধাতস্থ হয়ে পড়ল। সময় ফুরিয়ে গেলে পরিবর্তন হয়ে কি ফায়দা? আপনি পরীক্ষার সময় প্রিপারেশন না নিয়ে পরীক্ষা শেষে প্রিপারেশন নিলে কি সেই পরীক্ষা আবার দেওয়ার সুযোগ পাবেন? শাহরিয়ার দৃষ্টি সরিয়ে নিল। গাড়ি স্টার্ট দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলল। সেই পরীক্ষা দেওয়া যায় না সত্যি, কিন্তু রিটেক দেওয়ার সুযোগ ঠিকই থাকে। শাহরিয়ার জ্যোতিকে নামিতে গেট থেকে রত্নার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি ঘুরিয়ে চলে গেল। জ্যোতির সাথে টু শব্দটুকু করেনি। পুরো রাস্তাতেই চুপচাপ ছিল। বিষয়টা জ্যোতির মনে খচখচ করা আরম্ভ করে দিয়েছে। বান্দার ঢং দেখো, এখনো রাগ দেখে। আশ্চর্য, যাক তার কি। তোর আব্বু আমার সাথে অনেক রাগারাগি করেছে। রুমে আছে, গিয়ে দেখা করে আয়।
জ্যোতি রত্নার কথা বুঝতে না পেরে বলল। কেন রাগারাগি করেছে কেন? রত্না হতাশ হয়ে বিড়বিড় করে নিঃশ্বাস ফেলে বলেন। তোকে একা শাহরিয়ারের সাথে কেন পাঠিয়েছি তাই। ওনার ভাব দেখলে মনে হয় আমি একটা মার্কা মারা সন্ত্রাসীর সাথে তোকে পাঠিয়ে দিয়েছি। মায়ের কথার ভঙ্গি দেখে জ্যোতি খিলখিল করে হেসে ফেল। জ্যোতিকে এভাবে হাসতে দেখে রত্না মুখ ঝামটা দিয়ে বলল। হাসিস না, এভাবে হাসিস না। তোদের যুদ্ধে তোদের কিছু হোক বা না হোক, আমার অবস্থা ঠিকই কাহিল। তো তুমি বিরোধী দলে যোগ দিচ্ছ কেন? আমি বিরোধী পক্ষে আছি মানে? পাগল হয়েছিস? তোদের বাপ বেটির এই এক সমস্যা, যত দোষ নন্দ ঘোষের মতো আমার ওপর সবকিছু দায়ভার চাপিয়ে দাস। ভাল লাগে না আমার আর এগুলো। বলে রত্না আগে সেখান থেকে চলে গেলেন। আব্বু ডেকেছো? হামজা সাহেব ঘরে ছিলেন, শীতল কণ্ঠে বলেন। হ্যাঁ রেখেছি। জ্যোতি সংকোচ নিয়ে বলল। কিছু বলবে? আমি কি কোনো ভুল করেছি? তোকে না বলেছি ওই ছেলের থেকে দূরে থাকতে, তাও কেন গেলি ওর সাথে একা? জ্যোতি অপরাধীর মতো করে মাথা নিচু করে বলল।